সুপ্রিয় দর্শক, আমি তাওয়াসিন তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন, যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো নিয়ে আমাদের সাথে আলোচনায় থাকেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন রাকিব হাসান ভাইয়া। তিনি সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে আছেন ডেল্টা ফার্মাতে। আমরা সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া, আমরা সরাসরি চলে যাব। মানে যে কোশ্চেনটা প্রথমে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে যদি শুরু করতেন আপনি আমাদের সাথে। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ রাকিব হাসান, সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার, ডেল্টা ফার্মা লিমিটেডে জব করছি গত 4 বছর ধরে। আমি সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে আছি এই চাকরিতে। আমার গ্রামের আচ্ছা। বাসা হচ্ছে রাজশাহীতে। আমি বর্তমানে ঢাকায় থাকি এবং পিজি হাসপাতাল, যেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি নামে সবাই চিনে থাকবেন, আর যেটা পিজি হাসপাতাল বলা হয়তো আর কি আগে। তো সেখানে আমি কর্মরত আছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি যেটা ফার্স্টেই জানতে চাইবো, যে আমি যতদূর জানি সেলস এন্ড মার্কেটিং অনেক টাফ আর অনেক চ্যালেঞ্জিং একটা পেশা। তো জি, এটাই জি। কেন বেছে নেওয়া, যে আমি আমার ক্যারিয়ার হিসেবে আমি সেলসটাকে টার্গেট করে আগাবো, এটা কেন বেছে নেওয়া হয়েছিল? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, অবশ্যই আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং আসলে এই জবটা খুবই চ্যালেঞ্জিং একটা জব। আর এই জবটাতে সবাই আসতে চায় না এবং সবাই এসে আবার টিকতেও পারে না। সো আমার এখানে আসার মেইনলি কারণটা হচ্ছে আমি ছোট থেকে একটু মানে সেলস বা এই মার্কেটিং এইসব বিষয়ে একটু প্যাশনেট ছিলাম। যার ফলে এই মার্কেটিং এখানে মানে এই সেলস জবটাতে আসা। এছাড়াও আমার কিছু বড় ভাই ছিল। আমি যখন রাজশাহীতে পড়াশোনা করছিলাম, তো ওই সময় আমাদের মেসে কিছু বড় ভাই ছিল যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতো। তো তাদের দেখে ওই সময়টা আমি একটু প্যাশনেট ছিলাম এই চাকরির ব্যাপারে। তারা যেভাবে চাকরি করতো এবং সেলসে যেভাবে তারা মানে সামনের দিকে আগাইতো, তো এইসব সবকিছু মিলে আমাকে এই চাকরিটা টানছে। আর এই বিষয়ে তারপরও তো ডেল্টা ফার্মে জয়েন করলাম এবং এখানে প্রায় 4 বছর ধরে এখানে টিকে আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি কবে আপনার এই প্রফেশনটা শুরু করেছিলেন? যেহেতু বলেছেন, অলরেডি বলেছেন আপনি 4 বছর ধরে আছেন, মানে কত সাল থেকে শুরু করেছিলেন আপনি আপনার এই আমি কর্পোরেট শুরু করছি, আমি চাকরিতে জয়েন করছি হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে জয়েন করছি এবং এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি আর কি। মানে আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমার 4 বছর পূর্ণ হবে এই সেলস অ্যান্ড মার্কেটিং জবে। বর্তমানে আপনি কি কি রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করছেন আপনার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে? অ্যাকচুয়ালি আমরা আসলে মেডিকেল প্রমোশন অফিসার বলতে মানে আপনারা সাধারণ জনগণ যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে চিনে থাকে আমাদের। তো আমাদের জবটা এখানে দুইটা ক্যাটাগরির মতো মানে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ডক্টর ওয়াইজ একটা আমাদের কাজ থাকে এবং আরেকটা কাজ হচ্ছে আমাদের কেমিস্ট ওয়াইজ। সো ডক্টর ওয়াইজ কাজটা হচ্ছে আমাদের ডক্টরের সঙ্গে রিলেশন তৈরি করা, ডক্টরকে আমাদের নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া, প্রোডাক্টের ডোজ কেমন হবে এগুলো সম্বন্ধে ডক্টরকে অবগত করানো, এবং সেখান থেকে আমাদের কোম্পানির নির্দিষ্ট মানে ব্র্যান্ডের প্রেসক্রাইব করানো, এবং এটা হচ্ছে আমাদের মেইনলি কাজ। এবং তারপর হচ্ছে আমাদের যে প্রেসক্রিপশনটা হইলো, সেই প্রেসক্রিপশনটা যাতে ক্যাশ হয়, কোম্পানি তো সেলস এর উপরে চলে, তো প্রেসক্রিপশনটা যেন ক্যাশ হয় এই জন্য আমাদের কেমিস্ট শপে যাইতে হয় এবং কেমিস্ট শপে যে আমরা নির্দিষ্ট ওই প্রোডাক্ট গুলার অর্ডার কালেক্ট করি এবং সেই অর্ডার গুলো পরবর্তীতে আমাদের কোম্পানির ডেলিভারি সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ডেলিভারি দেয় দোকানে। এটা হচ্ছে আমাদের মেইনলি কাজ আর কি। তো এর পাশাপাশি আরো অনেক কিছু কাজ আছে যেগুলো আমাদের মেইন কাজ এটা। তার পাশাপাশি ধরেন আমরা অনেক সময় দেখা যায় কোনো মানে কোনো প্রোগ্রাম আয়োজন করে থাকি ডক্টরদের নিয়ে, সেখানে সায়েন্স মানে সায়েন্টিফিক সেমিনার যেগুলো বলা হয় এগুলো আয়োজন করি, ছোটখাটো সিএমই আয়োজন করি। এগুলোই আমাদের কাজের মধ্যে পড়ে আর কি। এগুলো আমাদের রেসপন্সিবিলিটি যেটা আমরা পালন করি। গ্রেট। ভাইয়া, যখন শুরু করেছিলেন আর 4 বছর আগে যদি আমি আবার চলে যাই, তাহলে যদি বলি যে একটা জায়গায় ইন করা বা ওই পরিবেশটার সাথে খাপ খাওয়ানো অনেক বেশি চ্যালেঞ্জিং কিছু ইস্যু চলে আসে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেছিলেন?
জি, জি, ধন্যবাদ। আসলে আমাদের এই জবটা তো শুরু থেকেই চ্যালেঞ্জিং, এবং যারা নতুন হিসেবে জয়েন করে তাদের জন্য মোস্ট একটা চ্যালেঞ্জিং জব হচ্ছে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই সেক্টরটা। নতুন জয়েন করার ফলে দেখা গেল আমি যখন রাজশাহী থেকে, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে একটা নতুন একটা মানে ছেলে হিসেবে যখন ঢাকায় আসি, তো ঢাকা শহর তো অপরিচিত একটা জায়গা ছিল আমার জন্যে। তো এখানে এসে একটা জব মানে খুঁজে সেখানে জয়েন করা, এবং তারপরে এই যে ঢাকা শহরের যে আবহাওয়া, মানে রাজশাহী শহর কিন্তু একরকম এবং ঢাকা শহরটা আরেক রকম। সো জি। রাজশাহী থেকে এসে ঢাকাতে মানে অ্যাডজাস্ট হওয়াটা খুবই কঠিন ছিল। ঢাকা শহরের যানজট এগুলো ১ম দিকে তো আমি মানে ভাবতাম যে না আমি এখানে আর কন্টিনিউ করতে পারবো না। এতটাই মানে সাফোকেশন হইতো আমার ঢাকা শহরে। তো আস্তে, আস্তে পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিয়েছি। তারপরও আ চাকরির সময় আমার সিনিয়র কলিগ যারা ছিল, আমাদের সিনিয়র কলিগ যারা ছিল তারা অনেক হেল্প করছে আমাকে। দেন আমার ম্যানেজার স্যার ছিল। আমাদের তার উপরে স্যারেরা ছিল আরএসএম স্যার। সবাই আমাকে মোটিভেট করছে চাকরিটা করার জন্য, এবং এখানে আস্তে, আস্তে টিকে গেছি। তো এভাবে আসলে নতুনদের এখানে টিকাটা অনেক কষ্ট হয়। অনেকেই টিকতে পারে না। আবার অনেকেই মানে একটু ধৈর্য শক্তি এবং ইয়েটা থাকলে মানে আর টিকা যায়। তবে খুব টাফ এখানে টিকে থাকা, এই সেক্টরে এসে নতুন হিসেবে জয়েন করে টিকে থাকা খুব টাফ। জি। আ ভাইয়া আপনাদের তো মেক্সিমাম যেটা বললেন যে আপনাদের হয় ডক্টরদের সাথে আপনাদের ফার্স্ট রিলেশনশিপটা রাখতে হয় বিজনেসের ক্ষেত্রে বা সেলস এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাদের সাথে ডক্টর এবং আপনার যে ক্লায়েন্ট গুলো থাকে তাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন বা কিভাবে এটা কন্টিনিউ করেন আপনারা? অ্যাকচুয়ালি আমাদের এই যে মেডিকেল সেক্টরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এইখানে আমাদের মেইনলি ডক্টর রিলেশনটা হচ্ছে আমাদের সবচাইতে বড় অ্যাসেট বলা যেতে পারে। আমাদের ডক্টর রিলেশনটাই অ্যাসেট। দেখেন একটা ডক্টরের সঙ্গে যখন আমার রিলেশন হবে, তখন বা আমার যখন রিলেশন হবে এবং আমার প্রোডাক্টের কোয়ালিটি যখন তাকে আমি বুঝাতে পারবো, আমার কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি বা আদার্স বেনিফিট যখন বুঝাতে পারবো, তখনই তিনি আরকি আমাদের প্রেসক্রিপশনটা দিবে। তো এইজন্য ডক্টর রিলেশন করার জন্য আমাদের মানে একটা ডক্টরের সঙ্গে ডেইলি মানে সাক্ষাৎ করার একটা ব্যাপার থাকে। আবার ডক্টরের সঙ্গে দেখা করার একটা, আমরা ডক্টরকে ভিজিট করি যেটা বলি, ডক্টর ভিজিটে যাই নিয়মিত। একটা ডক্টরকে আমরা মানে ইয়ের উপর রাখি যে এই ডক্টরের সঙ্গে কোন মানে কবে, কবে ভিজিট করা যায়, এবং আমরা ভিজিটের সময় চেষ্টা করি আমাদের কোম্পানির প্রোডাক্টের সম্পর্কে কিছু সায়েন্টিফিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে ডক্টর আমার উপর আকৃষ্ট হয় বা আমাদের প্রোডাক্টের উপর আকৃষ্ট হয়। তো এছাড়াও আমাদের কোম্পানির অনেক কোম্পানি অনেক ধরনের মানে পলিসি মেইনটেইন করে ডক্টর রিলেশন করার জন্যে। তো এইভাবে আরকি ডক্টর রিলেশনটা আমরা রাখি, এবং আমাদের ক্লায়েন্ট বলতে আমাদের ডক্টর আমাদের ক্লায়েন্ট। মেইনলি ফার্মাসিউটিক্যালে ডক্টর হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তাদের মাধ্যমে আমাদের প্রোডাক্টের প্রেসক্রিপশন হয় এবং সেটা যে কেমিস্ট শপে সেল হয়। তো এজন্য আমাদের ক্লায়েন্টের সঙ্গে রিলেশন রাখতে গেলে বলে আমরা মেইনলি ফোকাস করি ডক্টর রিলেশনে। এটা হচ্ছে নিয়মিত যাতায়াত। ডক্টরের কাছে নিয়মিত নিজেকে উপস্থাপন করা। এটাই হচ্ছে আমাদের ডক্টর রিলেশনের মেইন পার্ট আরকি। এটা এভাবেই করতে হবে। আচ্ছা ভাইয়া আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সেলসে তো আসলে প্রতি মাসেই একটা প্রেশার থাকে, যেটা হচ্ছে আমাদের টার্গেটের একটা প্রেশার থাকে, ফলো আপের একটা প্রেশার থাকে সবাই, আমরা যারা সেলস এন্ড মার্কেটিং থেকে এসেছি। তো আহ এই সময়টাতে একটা আপস এন্ড ডাউন যায়, অনেক সময় দেখা যায় যে অনেক হতাশা কাজ করে। তো সেই হ্যাঁ, সময়টাতে আপনি কিভাবে নিজেকে সামলান? অ্যাকচুয়ালি আসলে সেলস অ্যান্ড মার্কেটিং এর টার্গেটটা এটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা প্রত্যেকটা সেলস অ্যান্ড মার্কেটিং কলিগ যারা আছে আমাদের, যারা সেলস এবং মার্কেটিং সেক্টরে আছে, তারা সবাই জানে, এবং সাধারণ মানুষও জানে যে এই চাকরিতে ঢুকলে আপনার নির্দিষ্ট একটা টার্গেট অবশ্যই থাকবে, এবং এই টার্গেটটা ফুলফিল করা মানে নট সো ইজি একটা টাস্ক। এটা টার্গেটটা ফুলফিল করা নট সো ইজি। তো এটার জন্য আমাদের মানে এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকতে হয়। সবাই তো আর টার্গেট ফিল আপ করতে পারে না, অনেক সময় অনেকেই পারে না। তো এটার জন্য এক্সট্রা আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেমন ধরেন টার্গেটটা বলতে আমরা সেলস যেটা বুঝি, আমাদের সেলসটা হয় আমাদের কেমিস্ট শপে। সো আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি যে আমাদের কেমিস্টের সঙ্গে যেন সম্পর্কটা ভালো হয়। আমাদের কেমিস্ট শপে আমরা বারবার যাই, অর্ডার রিসিওর করি।
যে আমরা জিজ্ঞেস করি, ভাই আমাদের প্রোডাক্টটা তো প্রেসক্রিপশন হয়েছে, তো এটা কি আপনাদের প্রেসক্রিপশন পাচ্ছিলেন, তো এটা তো সেল শেষ হয়ে যেতে পারে, আপনি আরো কয়েক বক্স নিয়ে রাখেন, বা এরকম ধরে এইভাবে আমরা আর কি সেলসটা ইনশিওর করি। এবং মাঝে মাঝে যখন এরকম হয় যে অনেক সময় দেখা গেলো সেলস হয় না বিভিন্ন কারণে, অনেক সময় আপস এন্ড ডাউন যেটা বললেন, হ্যাঁ আমাদের আপস এন্ড ডাউন অবশ্যই থাকে। মাঝে মাঝে আমাদের দেখা যায় যে অনেক সময় মার্কেটে বিভিন্ন কারণে আপস এন্ড ডাউন থাকে। অনেক সময় দেখেন ঢাকা শহরে মেইনলি আরো কিছু প্রবলেম হচ্ছে কি, অনেক ধরনের আন্দোলন আমাদের ঢাকা শহরে হয়। তো এই সময় আন্দোলনে দেখা গেল যে অনেক পেশেন্ট যখন মেডিকেলে আসে না, তো পেশেন্ট না আসলে তো ডাক্তাররা প্রেসক্রাইব করার সুযোগ থাকে না। তো এই ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় মার্কেটে প্রেসক্রিপশন কমে যায়, যার ফলে আমাদের টার্গেট করতে বা টার্গেট তখন মানে সেলসটা ইনশিওর হয় না আর কি। ওই সময়টা অনেক আপস এন্ড ডাউন যায়। তো ওই সময় অনেক হতাশা কাজ করে, যে এবং হতাশা কাজ করলে এখন আমাদের যখন সিনিয়র কলিগরা থাকে তারা আমাদেরকে বুঝায়, আমাদের স্যারেরা আছে আমাদের মোটিভেট করে, আমাদের উপর লেভেলে আরএসএম স্যারেরা আছে, তারপরে সেলস ম্যানেজার, ডিএসএম স্যার, মানে সবাই মোটিভেট করে আমাদের। এবং আমাদের এখানে মোটিভেট করার পাশাপাশি কোম্পানি থেকে কিছু পলিসি আছে যেটা টার্গেট ফিল আপ করতে আমাদেরকে আরো অনেক সাহায্য করে। যেমন ইনসেনটিভ পলিসি আছে আমাদের, কোয়ার্টারলি, মান্থলি ইনসেনটিভ এবং ইয়ারলি ইনসেনটিভ পলিসি থাকে। তো এই সকল দিক বিবেচনা করে অনেক সময় যখন হতাশা কাজও করে, তো এইসব চিন্তা ভাবনা করলে হয়তো একটু হতাশা কমে, তখন আবার নতুন উদ্যমে আবার মার্কেটে ঝাঁপিয়ে পড়ি যাতে আমাদের সেলসটা ইনশিওর করতে পারি। আমার জানা মতে যারা ফিল্ডে কাজ করে, যারা হচ্ছে আপনার সেলস এন্ড মার্কেটিং, বিশেষ করে আপনার যারা মানে মেডিকেল প্রমোশন অফিসার যারা আছেন, তাদের কিন্তু সবচেয়ে বড় যে স্ট্রেংথটা সেটা হচ্ছে যখন আপনারা একটা ইনসেনটিভের একটা স্ট্রাকচারে চলে আসেন বা আপনাদের টার্গেটটা ফিল আপ হয়, তখন কিন্তু বড় একটা আউটপুট চলে আসে। তখন নিজে থেকেই কিন্তু একটা স্টেমিনা মনে হয় তৈরি হয়ে যায়, যে না আমার ভিতরে এনার্জি গ্রো করে, যে হ্যাঁ আমি মানে আমার আউটপুটটা বেশি এসেছে, আমি সামনে আরো বেশি কাজ করব। সো হ্যাঁ এটা হ্যাঁ, মনে রাইট। হয় হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে। এইটা দেখেন, এইটা অ্যাকচুয়ালি আপনার মেইনলি একটা সময় আসে যখন আমাদের নিজের ভিতর নিজেদের রিয়েলাইজেশন আসে যে না আমার এখন সেলস এন্ড মার্কেটিং এ এখানে জব করে আমাদের সবসময় তো আমরা এক এক পোস্টে থাকতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা আরো উপর উঠতে পারি, বা উপর লেভেলে ম্যানেজার হইতে পারি, বা তার উপর আরএসএম হওয়ার সুযোগ আছে, এবং মানে অনেক দূর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। একটা কোম্পানিতে হেড অফ সেলস হওয়ার পর্যন্ত সুযোগ আছে আমাদের সেলস এন্ড মার্কেটিং থেকে। তো যখন এগুলো চিন্তা করা হয় যে আমরা উপর উঠবো কিভাবে, বা তখন এগুলো কিন্তু অটোমেটিক একটা মানে আপনার চাকরির অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে একটা মানে মনের ভিতরে একটা ইয়েটা চলে আসে যে না আমাকে উপর উঠতে হবে। বিভিন্ন ধরনের ইনসেনটিভ কোম্পানি ঘোষণা করে থাকে, ইয়ারলি ইনসেনটিভ থাকে, বিশেষ করে ওষুধ মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আপনি জেনে থাকবেন যে প্রায় সবগুলো কোম্পানিতে ইয়ারলি কিন্তু একটা ইনসেনটিভ দেয়, ভালো রকম একটা ইনসেনটিভ আসে, সেটা হচ্ছে ফরেন ট্যুর দেয়। তো আমরা সাধারণভাবে যখন আমাদের দায়িত্ব বেড়ে যায়, সিনিয়র হয়ে যায়, তো ওই সময়গুলো আমরা চিন্তা করি যে না আমাদেরকে অ্যাচিভমেন্ট করতে হবে, আমাদেরকে ইনসেনটিভ গুলো নিতে হবে, সামনে আগাইতে হবে, ফরেন ট্যুর নিতে হবে। তো এইগুলো যখন মানে আসে, চিন্তা ভাবনা যখন হয়, তখন আমরা অটোমেটিক্যালি মনের মধ্যে একটা জোর পাই যে হ্যাঁ আমি কি এখানে আমাকে এক্সপ্যান্ড করতে হবে, আমাকে আরো উপরে উঠতে হবে। এই সুযোগগুলো আমরা কাজে লাগাই উপর ওঠার জন্য বা ইনসেনটিভ গুলো গ্র্যাব করার জন্য আর কি। আমি যত জানি আপনাদের মানে আউট মানে আউটিংটা অনেক বেশি হয় আপনাদের, হ্যাঁ বাইরের রাইট। ট্যুর গুলো অনেক বেশি হয় আপনাদের। যারা সিনিয়ররা থাকে তারা ম্যাক্সিমাম সময়, যেহেতু আমি অনেকগুলো মানে ফার্মাসিউটিক্যালস এর সাথে কাজ করা হয়েছে, ম্যাক্সিমাম সময় আপনাদের পিএমডিরা ম্যাক্সিমাম সময় ওনারা বাইরে ট্যুরে থাকে। সো এটা দেখা হয় হ্যাঁ আর হ্যাঁ। কি। সো আপনার জন্য অনেক বেশি শুভকামনা, আপনি ওই জায়গাটাতে যান, আপনারও অনেক বেশি বাইরের ট্যুর হোক, আমরা এটাই আশা করি। আচ্ছা ভাইয়া, এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের যে কোনো, আমরা যে কোনো ডিপার্টমেন্টেই কাজ করি না কেন, আমাদের কিন্তু টিম ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই ইয়েস ক্ষেত্রে ইয়েস। আপনারা টিম ওয়ার্কটা কিভাবে করছেন এবং আপনাদের টিম মেম্বারদের সাথে আপনাদের রিলেশন গুলো কিভাবে মেনটেন করছেন? সেলস এন্ড মার্কেটিং এ এখানে আসলে টিম হচ্ছে আমাদের প্রধান একটা জায়গা যেখানে আমরা আমাদের নিজেদের কাজগুলি সাবমিট করি। বলতে গেলে কি আমরা সবাই কিন্তু একটা টিমের অন্তর্ভুক্ত, সেলস এন্ড মার্কেটিং এ একটা টিমের অন্তর্ভুক্ত হয়ে আমরা কাজ করি। এখানে নিজেরা নিজেরা কাজ করার কোনো সুযোগ নাই। তো কোম্পানি থেকে একটা নির্দিষ্ট ধরনের টিম থাকে, যেমন ধরেন
আমি যেমন পিজি হাসপাতালে কাজ করি, তো এখানে আমাদের কোম্পানির 2টা টিম আছে। 2টা টিমের দুজনের 2টা টিম লিডার বা আমাদের ম্যানেজার যেটা বলে ফিল্ড ম্যানেজার, ওনারা থাকে। ওনাদের আন্ডারে আমরা 6 জন করে ভাগ করে, অনেক কোম্পানিতে অনেক বেশি হয়, অনেকে কম হয়। তো আমাদের আছে 6টা করে ভাগ করা আছে। তো আমরা 6 জন মানে কলিগ আমাদের একটা ম্যানেজারের আন্ডারে আমরা কাজ করি। টিম ওয়ার্কটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার আমার মনে হয় কি, মানে নিজে নিজে উন্নতি করা যায়, নিজ চেষ্টাতে উন্নতি করা যায়, কিন্তু একটা আপনি যদি টিমে যদি কাজ করতে না পারেন, টিমের সঙ্গে যদি নিজেকে মেনটেন বা খাপ খাওয়াতে না পারেন, তাহলে মানে সেলস জবটা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। তো একজন টিম মেম্বার হিসাবে আদার্স টিম মেম্বারের সঙ্গে আমাদের মানে যোগাযোগটা থাকে সব সময়, এবং আমাদের ম্যানেজার যিনি থাকে তার সঙ্গে তো অল টাইম আমাদের যোগাযোগ থাকে। সব বিষয়ে আমরা তার সাথে কথা বলি, যে কোনো ধরনের বিপদ বা যে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা বা যে কোনো কিছু লাগলে আমরা আমাদের ম্যানেজার স্যারকে জানাই। তো উনি ওনার সাধ্যমতো অফিসের সঙ্গে যোগাযোগ করে আমাদের সেটা ইনশিওর করে। এর পাশাপাশি আমাদের যে কলিগরা থাকি, আমাদের কলিগদের মধ্যে একটা বিষয়, টিমে যদি আপনাদের টিম বন্ডিং যদি ভালো না থাকে, ওই টিমটা কিন্তু সবসময় কলাপস করে। তো আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের সব কলিগদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক সবসময় যেন থাকে। আমরা একে অপরের বিপদে হোক, একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করি। এবং কাজগুলো যেগুলো আছে, আমরা যে কাজগুলো করি, এগুলো টিম ওয়ার্কে সবসময় চেষ্টা করি যে একে অপরের সঙ্গে আমরা তথ্য আদান প্রদান করি, যে এই কাজটা আমরা এইভাবে করছি, এটা না করে কিন্তু অন্যভাবে করা যায়। আরো সহজ কোনো উপায় থাকলে সেটা আমরা গ্র্যাব করি। বা দেখা গেল কোন একটা আমার টিম কলিগ কোন একটা মানে কাজ করতে পারছে না, এক্ষেত্রে সে অন্য কলিগের কাছে সাহায্য চাইলো যে ভাই আমি তো এই কাজটা করতে পারতেছি না। তো আমরাও সেখানে সবসময় চেষ্টা করি যে সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা টিম ওয়ার্ক এর মাধ্যমে আর কি কাজগুলো বের করে নিয়ে আসার। তো টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সেলস আর মার্কেটিং জবে। টিম ওয়ার্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক ছাড়া বা টিমের উন্নয়ন ছাড়া আমরা সামনে আগাতে পারবো না আর কি। আমার কাছে মনে হয় যে কোনো জায়গায়, কারণ আমি লাস্ট অনেক বছর যাবতই কর্পোরেটে আছি আর আমি অনেক গুলো টিমই লিড দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে একার যেই আউটপুটটা বা আমার আন্ডারে যারা আছে তারা যখন সবাই মিলে ভালো করে, আর আমার আমার কথাটা কিন্তু এমনি চলে আসে যে ওই টিমের ওই ম্যানেজারের এই টিমটা ভালো করেছে। তো জি জি আমার জি, নিজের right, right. যতটা না খুশি লাগে, টিমের যে আউটপুট এটা কিন্তু দ্বিগুণ বেশি খুশি লাগে। সো টিম জি ওয়ার্ক জি, আসলে সব জায়গায় অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং টিম ওয়ার্ক ছাড়া আসলে আমাদের কোনো সফলতাই আসলে ওইভাবে আসে না বা ওইভাবে একা করা যায় না। এটা সেলস মার্কেটিং বলেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, যে কোনো ডিপার্টমেন্টের একটা টিম ওয়ার্ক অনেক মাস্ট ইম্পর্টেন্ট আউটপুটের জন্য। রাইট রাইট। তো টিম ওয়ার্ক আসলে টিম যখন আসলে এটা একটা মানে একটা রাইট কথা, যেটা যে যখন নিজের নিজের কাজগুলোর চাইতে যখন টিমের কাজগুলো যখন হাইলাইট হয় অন্য জায়গায় সব জায়গায়, তখন কিন্তু এটা অনেক বেশি মানে ভালো লাগে যে না আমার পুরো টিমটা একটা হাইলাইট হয়েছে, আমরা পুরো টিম মিলে একটা ভালো কাজ করতেছি। এটা কিন্তু মানে বেশি আনন্দদায়ক। নিজের অ্যাচিভমেন্টের চাইতে টিমের অ্যাচিভমেন্টটা তখন আমাদের কাছে কিন্তু একটু বেশি বড় হয়ে যায়, যে না আমাদের পুরো টিমটা অ্যাচিভমেন্ট করতেছি, আমরা পুরো টিমটাই ভালো করতেছি। এটা কিন্তু আমাদের একটা দিন শেষে একটা প্রাপ্তি যোগ হয় যে না আমরা পুরো টিমটাই ভালো করছি। নিজের চাইতে নিজে নিজে ভালো করা যায়, কিন্তু সাথে সাথে টিমটাকে ভালো করানো বা টিমের সঙ্গে একসঙ্গে ভালো করা, এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস দেয় দিন শেষে। একদম। ভাইয়া, এখন একটু অপোজিট কোশ্চেন করবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় কাজ করতে গিয়ে, অনেক জায়গায় কাজ করতে গিয়ে যখন আমাদের এক্সপিরিয়েন্স গুলো অনেক বেশি গ্রেডার হয়ে যায় বা আমরা অনেক ভালো কাজ করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সমালোচনারও শিকার হই, অনেক কর্পোরেট পলিটিক্স এরও শিকার হই। তো অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই। আপনার কি কখনো এরকম ঘটনা ঘটেছিল এবং আপনি কিভাবে ওইটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছিলেন? আসলে আমাদের এখানে সেলস এন্ড মার্কেটিং এ কর্পোরেটের মানে কর্পোরেট পলিটিক্স যেটা হয়, এটা হচ্ছে হ্যাঁ এটা হয় অবশ্যই। নিজেরা যখন ভালো করা যায়, আসলে একটা সত্যি কথা বলতে কি, আমার আমার RSM স্যার একটা কথা বলে যে আপনি মানে নিজের শত্রু কখন তৈরি হয়, আপনি 10টা মানে আপনি 5টা ভালো কাজ করেন, আপনার অটোমেটিক 10টা কিন্তু শত্রু তৈরি হয়ে যাবে। এটা আমার RSM স্যারের কথা। তো আসলে কথাটা ঠিক। এটা যখন আমরা টিম ওয়াইজ বা নিজে পার্সোনালি যখন ভালো কিছু করি, তখন অনেকেই কিন্তু এটা দেখে মানে হিংসাত্মক একটা মনোভাব
আসে, অনেকের আসে। আমি মাঝে মাঝে কিছু সময় হয়তো এগুলোতে ফেস করছি, বাট ওরকম ভাবে তীব্র আকার ধারণ করে নাই কোনো সময়। হালকা পাতলা হয়, তখন আমরা এটা বলে দিই যে না ভাই, আমি এটা ভালো করছি, তুমি আমাকে এভাবে হিংসা করছো কেন? তুমি, আমি যেভাবে ভালো করছি তুমি এই কাজটা সেম ভাবে করো, তাহলে তুমিও ভালো করবা। তো এভাবে আর কি মিউচুয়াল করে আমরা কাজটা করি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে আহ, যখন একটা টিম বা যখন কোনো টিমের ইন্ডিভিজুয়াল কোনো পার্সন যখন ভালো করে, তখন কিন্তু আদার্স টিম গুলা বা আদার্স যেগুলো পার্সন থাকে যারা আমার সঙ্গে কম্পিটিটিভ বা আমার কম্পিটিটর, তারা কিন্তু এই ব্যাপারটা একটু অন্যভাবেই দেখে আর কি। ভাইয়া, এখন আপনাকে কোশ্চেন করব, যেটা সেটা হচ্ছে যে এই মানে জব সেক্টর বলেন আর আপনার ইন্ডিয়ার এখন পর্যন্ত লাইফে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা বলতে দেখেন, আমাদের সেলস এন্ড মার্কেটিং জবটা খুবই ডিফিকাল্ট এবং টাফ। আমরা এখানে অনুপ্রেরণা যদি না থাকে আমরা কিন্তু এখানে টিকতে পারবো না। আমার অনুপ্রেরণা বলতে, আমি ইন্টার যে এই পর্যন্ত যে 4 বছর বা কিছু কম, হয়তো কয়েকদিন পরে 4 বছর হবে, তো এই সময়টাকে আমার সবচাইতে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার ফ্যামিলি। মানে ফ্যামিলির বাইরে তো আর কোনো পারপাস নাই। ফ্যামিলি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি ঢাকা শহরে আমার ফ্যামিলি নিয়ে আছি। তো আমার ফ্যামিলিটা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা, কারণ তাদের জন্য আমার কাজ এবং তাদের জন্য আমার পরিশ্রম। আম, দিন শেষে পরিশ্রমের পর যখন দেখি যে ফ্যামিলিকে নিয়ে একটু ভালো সময় কাটাতে পারছি বা ফ্যামিলি নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারতেছি, আলহামদুলিল্লাহ, এটাই মানে এটা আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করে যে তাদেরকে আরো কিভাবে ভালো রাখা যায়, তাদের জন্য আরো কিভাবে পরিশ্রম করা যায়, তো আরো পরিশ্রমের মাধ্যমে আরো ভালো কিছু ফলাফল নিয়ে আসা যায়। এটাই আমার সবচাইতে মানে অনুপ্রেরণা বলা যেতে পারে। এছাড়াও আরো অনুপ্রেরণা আছে বলতে, জব লাইফে অনুপ্রেরণা হচ্ছে আমাদের, আমি চেষ্টা করি কি মানে কোম্পানি যে ইনসেনটিভ গুলো দেয়, অনেক কিন্তু অনেক মানে লুক্রেটিভ ইনসেনটিভ গুলো আছে আমাদের। আর সবসময় চেষ্টা করি সেগুলো মানে ধরার। বিশেষ করে ফরেন ট্যুরটা পাইলে একটু খুবই ভালো লাগে। এটা একটা অনুপ্রেরণা দেয় যে না, আমি তো কাজ করছি এবং কাজের তো ফিডব্যাকটা পাচ্ছে আমার কোম্পানি, আমাকে সেই অনুযায়ী জাজ করতেছে যে আমি ফরেন ট্যুরে যাইতে পারতেছি বা আর কি এরকম ইনসেনটিভ পাচ্ছি। তো এগুলো অনুপ্রেরণা দেয় দিন মানে কাজ করার জন্য। ভাইয়া, নতুন যারা মানে আসতে চাই সেক্টরে বা আপনাদের মেডিকেল সেক্টরে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নতুনদের জন্য পরামর্শ আমার অবশ্যই আছে। আম, যা এখানে আমাদের হয় কি, যখন আমাদের কোম্পানিগুলো নতুন মানে রিক্রুট করে, তো তাদেরকে ট্রেনিং এ পাঠাই। অনেক সময় আমার কাছেও ট্রেনিং আসে আমার কোম্পানির নির্দিষ্ট কিছু ছেলেপেলে। গত কিছুদিন আগেও একটা ব্যাচ আসছিল, তো তাদের ট্রেনিং করাইলাম। তো নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেলস এন্ড মার্কেটিং এটা কিন্তু নট এ বেড অফ রোজেস, দিস ইজ ভেরি টাফ জব। সবসময় মাথায় রাখতে হবে যে সেলসে যদি আপনি ক্যারিয়ার করতে চান বা যদি কোনো নতুন রিক্রুট যদি সেলসে ক্যারিয়ার করতে চাই, এটার জন্য প্রচন্ড ধৈর্য এবং মানসিক মানে শক্তি থাকা দরকার। সেলসে চাকরি করতে গেলে অনেক সময় অনেকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হতে হয়। অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় যে না, এখানে আর টিকা যাবে না, এত পরিশ্রম, সব সময় বাইরে ঘোরাঘুরি, দেন হচ্ছে মানে নির্দিষ্টটা এখন হয় কি সেলস এন্ড মার্কেটিং আপনি কিন্তু নির্দিষ্ট একটা দেখা যায়, আমি বিশেষ করে নির্দিষ্ট সময় খাওয়ার টাইম থাকে না। একটা সময় দেখা গেল মানে দুপুরে এমন সময় আসলে কাজে একটা সময় চলে গেলাম, তো এখানে খুবই টাফ। নির্দিষ্ট খাওয়ার সময় পাওয়া যায় না, এমন অবস্থা হয় মাঝে মাঝে, সব সময় হয় না, মাঝে মাঝে হয়। তো এখানে যারা নতুনরা আসবে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, যখনই আসেন যদি চেষ্টা করেন, যদি অন্য ভালো কিছু কোনো কিছু করতে পারেন সেক্ষেত্রে সেটা ট্রাই করবেন। এবং সেলস অ্যান্ড মার্কেটিং হচ্ছে আমার মনে হয় কি এখনকার জেনারেশনের জন্য, আহ, এখনকার জেনারেশন হয়তো চায় না এই সেলস অ্যান্ড মার্কেটিং এ তারা সবাই আসতে, তারা সব অন্যান্য জব গুলো গ্র্যাব করতে চাই। তো যদি সেখানে না হয়, আপনার যদি সেলস অ্যান্ড মার্কেটিং আসতে হয়, তো আসার আগে অবশ্যই নিজের মানসিক শক্তিকে আরো বাড়িয়ে নিয়ে আসেন। আর প্রচন্ড ধৈর্য সাহস রাখতে হবে এবং কোনো সময় অধৈর্য হওয়া যাবে না। এখানে আপনি অধৈর্য হওয়া মানে আপনার ক্যারিয়ার ওখানে শেষ।
অধৈর্য হয়ে চাকরি ছেড়ে দিবেন, অন্য কোম্পানিতে যাবেন, বা এরকম করা ঠিক হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে ফার্মাসিউটিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা বলতে চাই, এটা হচ্ছে কি, এখানে যারা নতুন এসে জয়েন করে, বিভিন্ন কোম্পানিতে জয়েন করে, এবং জয়েন করার পরেই হয়তো বা দেখা হলো 3 মাস, 6 মাস বা 1 বছর পরে হঠাৎ করে জব সুইচ করে, মানে অন্য কোম্পানিতে যায়। তো নতুনদের জন্য এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু দেখা গেল আপনি যদি একটি লং টাইম ক্যারিয়ার করতে চান একটা কোম্পানিতে, তো এইভাবে বারবার জব সুইচ করা উচিত না, আমার যেটা মনে হয়। কারণ বারবার জব সুইচ করলে আপনার একটা কোম্পানিতে যখন আপনি মানে স্টে করবেন অনেকদিন, তখন কোম্পানির যে পরিস্থিতিটা পাবেন, ওই পরিস্থিতিটা আবার কিন্তু নতুন একটা কোম্পানিতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না। ওইটা পাওয়ার জন্য আবার কিন্তু দীর্ঘদিন ওয়েট করতে হবে, আবার অনেক পরিশ্রম করে কাজ করতে হবে। তো এটা আর কি, যে যারা নতুন আসবে তারা প্রচন্ড ধৈর্য শক্তি এবং সাহস নিয়ে আসতে হবে। মার্কেটিং জব তো খুবই টাফ জব, সেটা বিবেচনা করে আসতে হবে। এবং নতুনদের জন্য আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি এসেই সঙ্গে সঙ্গে কোম্পানি সুইচ মানে না করেন আর কি। যদি কেউ লং টাইম ক্যারিয়ার করতে চায় সেলস এন্ড মার্কেটিং এ, এই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে ক্যারিয়ারটা খুব দ্রুত মানে সুইচ না করা, চিন্তা ভাবনা করে সুইচ করা। যদি প্রেজেন্ট কোম্পানিতে কোনোভাবে কোনো মানে সমস্যা হয়, যদি সেই সমস্যা কাটিয়ে ওঠা যায়, তবে চেষ্টা করা উচিত সেই সমস্যা কাটিয়ে সেই কোম্পানিতে থাকা। এবং যদি সেটা সম্ভব না হয়, তো সেক্ষেত্রে যদি খুবই মানে দরকার পড়ে যে না আমি এখানে পারতেছি না আর স্টে করতে, তখন হয়তো সে দেখতে পারে অন্যদিকে বেটার অপশন কোন দিকে আছে আর কি, সেই বেটার অপশনটা গ্র্যাব করা উচিত। তার আগে নিজের যে কোম্পানিতে জয়েন করবে সেখানে স্টে করা উচিত আর কি। রাকিব ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেটা জানতে চাইবো যে আপনার নিজের কাজগুলো নিয়ে বা ভবিষ্যতের পরিকল্পনাটা কি আপনার, আপনাকে নিয়ে বা আপনার কাজগুলো নিয়ে। এখানে আমার পরিকল্পনা বা আমার যেটা ভবিষ্যৎ চিন্তা করছি, এখানে আল্লাহ যেভাবে হায়াত যদি রাখে সেই দিন পর্যন্ত, তো আমি চাই যে কোম্পানির হেড অফ সেলস হব। প্রত্যেকটা ছেলে যখন জয়েন করে তখন কিন্তু মানে আমাদের সেলস এন্ড মার্কেটিং থেকে কিন্তু সবসময় সুযোগ থাকে কোম্পানির সর্বোচ্চ টপ পর্যায়ে যাওয়ার। তো আমি চেষ্টা করি আমার জ্ঞান, আমার দক্ষতা এবং আমার সিনসিয়ারিটি কাজে লাগিয়ে যতটা সম্ভব উপরে উঠা যায় কোম্পানির, এবং কোম্পানিকে আরো ভালো পর্যায়ে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। তো এটাই আর কি আমার। তবে নিয়ার ফিউচার আমার খুব মানে ইচ্ছা যে আমি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ফিল্ড ম্যানেজার হব, এবং তারপর সামনে আরো সুযোগ আছে RSM মানে রিজিওনাল সেলস ম্যানেজার হওয়া, দেন ASM অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, তারপরে ডেপুটি সেলস ম্যানেজার, ন্যাশনাল সেলস ম্যানেজার, এবং লাস্ট জিএম পর্যন্ত হওয়া যায় আর কি। তো দেখা যাক আল্লাহ যদি হায়াত দারাজ রাখে, তো আমি কোম্পানির একদম টপ পর্যন্ত যাইতে চাই আর কি। এটাই আমার পরিকল্পনা। অনেক বেশি শুভকামনা থাকলো আপনার যে পরিকল্পনাটা আছে সেটা যাতে বাস্তবায়িত হয়। সো আপনি অনেকখানি সময় আমাদেরকে দিলেন, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এসে আপনার যেই কথাগুলো আছে শেয়ার করলেন, তার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের টিমের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আমাদের রোজকার খবরে আরো অনেক প্রোগ্রামে হয়তো আপনাকে পাবো। সো ধন্যবাদ ভাই আপনাকে। জি, আপনাদেরও ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের টিমকেও ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আবার দেখা হবে কোন এক সময়। ইনশাল্লাহ। দর্শক, প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন রোজকার খবরের কর্পোরেট।